হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমাদের গন্তব্যস্থল বরানগর। তো কিভাবে সেখানে গেছিলাম সেই লোকেশন আগে আপনাদেরকে বলে দিই, যেমনটা আমি বলে থাকি সব ভিডিওতে। আমি দমদম স্টেশন থেকে সিথির মোড় হয়ে বরানগর গেছিলাম, বরানগর কুঠিঘাট গেছিলাম। এই যে সিথির মোড়, সিথির মোড়ের ওই যে ক্রস করে যে সার্কাস ময়দান, ওটার নাম সার্কাস ময়দান। ওখানে আগে সার্কাস দেখানো হতো বলে ওখান থেকে কুঠিঘাট যাওয়ার অটো ছাড়ে। ওইখান থেকে অটো ধরে আমি কুঠিঘাট পৌঁছেছিলাম। ভাড়া নেয় 10 টাকা, আর সময় লাগে ওই মোটামুটি 5-7 মিনিট মতো। আমাকে অটো এখানে নামিয়ে দিয়েছিল। এখানের যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলে পৌঁছানো যায় মিত্র কালীবাড়ি। আর এই যে সোজাসুজি রাস্তাটা, এই রাস্তা ধরে কিছুটা এগুলো পৌঁছানো যায় প্রামাণিক কালীবাড়িতে। তো চলুন, আজকে আমি আপনাদের মোট 4টে মন্দির দেখাবো বরানগর অঞ্চলে। এটা হচ্ছে প্রামাণিক ঘাট। প্রামাণিক ঘাট থেকে কিছু দূরেই অবস্থিত প্রামাণিক কালীবাড়ি বা ব্রহ্মময়ী কালীবাড়ি। আগে কিছু কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বরানগর অঞ্চলে বেশিরভাগ মন্দিরই মেন রোডের উপর নয়, গলির ভিতরে অবস্থিত। আর কোনো নির্দিষ্ট ল্যান্ডমার্কও নেই যার জন্য আপনারা বুঝতে পারবেন বা আমি আপনাদেরকে একদম ভালোভাবে বোঝাতে পারবো। তাই জন্য আপনারা মন্দির দর্শন করতে গেলে চেষ্টা করবেন স্থানীয় লোকদের থেকে জিজ্ঞাসা করে যাওয়ার। প্রামাণিক ঘাট থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই যে রাস্তাটা, এই রাস্তা ধরে কিছু দূর এগুলোই পড়বে প্রামাণিক কালীবাড়ি, এবং প্রামাণিক কালীবাড়ি ক্রস করে 1 মিনিটের দূরত্বে পড়বে কৌলেশ্বরী মন্দির। আমি প্রথমবার যখন গেছিলাম, যেই টাইমে গেছিলাম, প্রামাণিক কালীবাড়ির মেন গেট খুললেও গর্ভগৃহের দরজা খোলা হয়নি। এটা হচ্ছে প্রামাণিক কালীবাড়ি। আর ঠিক তার থেকে 1 মিনিট দূরত্বে রয়েছে, এটা হচ্ছে মা কৌলেশ্বরী মন্দির। এটি হচ্ছে কৌলেশ্বরী কালীবাড়ি। পুরো মন্দিরটা লাল রঙের। বাইরের গেট থেকে, পাঁচিল থেকে বা দেওয়াল থেকে শুরু করে ভিতরের সমস্ত মন্দিরটাই পুরোটাই লাল রঙের। আমরা অনেকে প্রামাণিক কালীবাড়ি বা ব্রহ্মময়ী কালীবাড়ির কথা জেনে থাকলেও ঠিক তার পাশেই যে কৌলেশ্বরী কালীবাড়ি এবং এত পুরনো একটি কালী মন্দির রয়েছে, সেটা অনেকেই হয়তো জানি না। এই মন্দিরটা আসলে প্রচারের আড়ালেই রয়েছে এবং মন্দিরটা ভীষণ শান্ত নির্জন একটি মন্দির। আর ভিতরে একটা সুন্দর ছোট্ট বাগান রয়েছে। মন্দিরটি সাধারণ নবরত্ন বা পঞ্চরত্ন শৈলী বিশিষ্ট নয়। মন্দিরের ছাদে দুপাশে 2টো গম্বুজের মতো অংশ রয়েছে এবং মাঝখানে একটি চূড়া মতন অংশ রয়েছে। আর মন্দিরের চাতাল টিনের চাল দিয়ে ঢাকা রয়েছে। একশো 8 বছরের প্রাচীন এই কৌলেশ্বরী মন্দিরে আগে প্রচুর তান্ত্রিকরা আসতেন তন্ত্র সাধনা করতে। সামনের 5ই জুলাই মানে উল্টো রথের দিন মন্দিরের 108তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে অবশ্যই বড় করে পুজোর আয়োজন করা হয়েছে। তো সেই পুজোর জন্য কি কি নিয়মাবলী আছে, যারা পুজো দিতে আসবেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করবেন, সেই সমস্ত নিয়মাবলী এখানে টাঙিয়ে রাখা হয়েছে। সময় সূচি টাঙিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনাদের সুবিধা হয়। এই মন্দিরে বিশেষ অনুষ্ঠান ছাড়া সাধারণ দিনগুলোতেও ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। তার জন্য আগে থেকে কুপন কেটে নিতে হবে। গর্ভগৃহে কাঠের সিংহাসনে বিরাজ করছেন মা কৌলেশ্বরী। মা এখানে চতুর্ভুজা। মায়ের বাম দিকে
তিনি বরাভয় ও অভয় মুদ্রা প্রদান করছেন এবং ডান দিকে খড়গ এবং নরমুণ্ড ধরে আছেন। মায়ের দুপাশে এখানে রয়েছে দুদিকে দুটো নরকরটি। মাকে এখানে ভোগ হিসাবে মাছ এবং কারণবাড়ি নিবেদন করা হয়। একদম বিশুদ্ধ তান্ত্রিক মতে মায়ের পুজো এখানে করা হয়। মায়ের বিগ্রহ ছাড়াও মন্দিরের গর্ভগৃহে রয়েছে কিছু ছোট ছোট শিবলিঙ্গ এবং বাপাশে রয়েছে মা তারার একটি ছবি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এইবারে আমি আপনাদেরকে দর্শন করাবো জয়মিত্র কালীবাড়ি বা কৃপাময়ী কালীবাড়ি। আমি অটো থেকে নেমে আপনাদেরকে দেখিয়েছিলাম ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে বাঁক ঘুরলেই জয়মিত্র কালীবাড়ি চোখে পড়বে আপনাদের। বরানগর কমিউনিটি হল পাশে যে গঙ্গার ঘাটটা, এই যে গঙ্গার ঘাটটা, তার গা ঘেঁষে যেই রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে কিছু দূর এগোলেই আপনাদের চোখে পড়বে জয়মিত্র কালীবাড়ি। বরানগর কমিউনিটি হল থেকে কিছু পা এগুলোই বরানগর কুটিঘাট লেখা এই জায়গাটা চোখে পড়বে আপনাদের। এটাকে বাপাশে রেখে কিছু পা এগুলেই আপনাদের চোখে পড়বে জয়মিত্র কালীবাড়ি। মিত্র কালীবাড়ি যাওয়ার পথে রাস্তার বাঁ পাশে মা তারার এই মন্দিরটা পড়েছিল। এই মন্দিরটাও আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন। একদম রাস্তার উপরেই এই মন্দিরটা রয়েছে। ভিতরে মা তারার একটা বড় বিগ্রহ রয়েছে। ওনার বাঁ পাশে রয়েছেন বামদেব এবং ডান পাশে রয়েছেন মহাদেব। মায়ের পায়ের নিচে এখানে মহাদেব নেই। ডান পাশে দাঁড়ানো এবং বসা অবস্থায় দুটো মহাদেবের বিগ্রহ রয়েছে, আর বাইরে ঘেরা মতন অংশে শিবলিঙ্গ রয়েছে। তারামায়ের মন্দির ক্রস করে জাস্ট কিছু পা এগোলেই এই যে দেখতে পাবেন জয়নারায়ণ মিত্র কালীবাড়ি ডান দিকে পড়বে। এটা হচ্ছে জয়নারায়ণ মিত্র কালীবাড়ির প্রধান প্রবেশদ্বার বা সিংহদুয়ারও বলা যেতে পারে, এবং বিশাল চত্বর নিয়ে দ্বাদশ শিব মন্দির, নাট মন্দির এবং মা কৃপাময়ীর যে মূল মন্দির সেটা অবস্থিত। গেট দিয়ে প্রবেশ করেই দুধারে 6টা করে মোট 12টি শিব মন্দির রয়েছে। এই প্রথম 2টি শিব মন্দির আমি আপনাদেরকে আগে দর্শন করিয়ে দিচ্ছি, ডান দিকে এবং বাঁ দিকে, এবং বাকি 10টা শিব মন্দির আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আমি যখন সকালে মন্দিরে প্রথম ঢুকেছিলাম তখন মায়ের সকালের আরতি চলছিল, তাই জন্য মায়ের সকালের আরতি কিছুটা অংশ আপনাদের সাথে ভাগ করে নিলাম। আরতি দেখার পর আমি পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের ইতিহাস নিয়েও আপনাদের বলবো। প্রাচীনকালে বহু জমিদার, রাজা ও ব্যবসায়ীরা গঙ্গার তীরে নির্মাণ করেছেন বহু মন্দির। তেমনই একটি মন্দির হলো এই কৃপাময়ী কালীবাড়ি। শোভাবাজার অঞ্চলের বাসিন্দা জমিদার জয়নারায়ণ মিত্র ছিলেন সে যুগের এক স্বনামধন্য বিত্তবান মানুষ।
1848 সালে মতান্তরে 1850 তিনি নবরত্ন মন্দির এবং 12টি আটচালা বিশিষ্ট শিব মন্দির নিয়ে এই মন্দির চত্বর প্রতিষ্ঠা করেন চৈত্র সংক্রান্তিতে। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার কিছু বছর তখন বাকি ছিল। ওনার নামেই মানে জয়নারায়ণ মিত্রের নামেই এই মন্দিরের নাম হয় মিত্র কালীবাড়ি এবং এই মন্দিরে মায়ের নাম কৃপাময়ী। মূল মন্দিরটি নবরত্ন শৈলীর, তবে চিরাচরিত নবরত্ন শৈলীর থেকে কিছুটা আলাদা। এই মন্দিরের স্তম্ভগুলো নির্মিত হয়েছে কলাগেচ্ছা রীতিতে। মন্দিরের সম্মুখভাগে ত্রিখিলান দালান অংশে বিদেশি কম্পাউন্ড পায়ারের অনুকরণে তৈরি গুচ্ছবদ্ধ স্তম্ভ বা থামকে দেশীয় ভাষায় কলাগেচ্ছা রীতি বলা হয়। মন্দিরে সংস্কার কাজ হলেও তা নিয়মিত নয়। লোকমুখে শোনা যায় এই মন্দিরটি আসলে ডাচদের কবরখানার উপরে তৈরি হয়েছিল। মানে আগে এখানে ডাচদের কবরখানা ছিল, পরে এই জমির উপরেই জয়নারায়ণ মিত্র মন্দির তৈরি করেন। মন্দিরে আগে বলিপ্রথা চালু থাকলেও বলানন্দজির আদেশে বলিপ্রথা নিষিদ্ধ হয়। মন্দিরের গর্ভগৃহে খুব সুন্দর একটি সিংহাসনে বিরাজ করছেন কোষ্ঠী পাথরের মা কৃপাময়ীর বিগ্রহ। মা কৃপাময়ীর বিগ্রহ ছাড়াও এখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর ছবি এবং মূর্তি। এছাড়াও একটি ছোট সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ রয়েছে এবং জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার একটি ছবিও রয়েছে এখানে। মা কৃপাময়ীকে যেদিন এই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছিল, শোনা যায় রানী রাসমণি সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিলেন এবং পরে যখন তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরির সিদ্ধান্ত নেন, তখন তিনি ঠিক করেছিলেন এই মন্দিরের মা কৃপাময়ীর মুখের আদলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি তৈরি করবেন এবং সেই মত অনুযায়ী তিনি বর্ধমানের শিল্পী নবীন ভাস্করকে বায়না দেন। এখানে মায়ের নিত্য ভোগ নিবেদনের ব্যবস্থা নেই। মন্দির খোলা হয় সকাল 5:30টায় এবং বন্ধ হয় সকাল 11:30টায়। তবে আপনারা পুজো দিতে চাইলে অথবা মাতৃমূর্তি দর্শন করতে চাইলে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে আসবেন, কারণ মায়ের গর্ভগৃহের সামনে যে কোলাপসিবল গেটটা সেটা 9:30 থেকে 10:45টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং কোলাপসিবল বন্ধ হওয়ার পরে আপনারা মাতৃমূর্তি দর্শন করতে পারবেন না। আর পুজো দিতে হলেও এই সময়ের মধ্যেই আসতে হবে। আর বিকেলে খোলে 4:30 থেকে 5টার মধ্যে এবং বন্ধ হয় 7:30-8টার সময়। এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটি মন্দির তৈরির সময় এরকম ছিল না। বহু বছর হয়ে যাওয়ায় ছাদ ভেঙে পড়েছিল, তাই জন্য সম্প্রতি কিছু বছর আগেই নাট মন্দিরটি নতুন করে তৈরি হয়। নাট মন্দিরে আগে একদল ভক্ত কীর্তন করতে আসতেন। এবারে আমি আপনাদেরকে বাকি 10টা যে শিব মন্দির দর্শন করাবো বলেছিলাম, সেই 10টা শিব মন্দির দর্শন করাবো। এই শিব মন্দিরগুলোর প্রত্যেকটার গর্ভগৃহে প্রত্যেক শিবলিঙ্গের যে নাম আছে সেই নামগুলো লেখা আছে। ইনি হচ্ছেন আদিনাথ। ইনি হচ্ছেন তারকনাথ। এই মন্দিরে প্রতি অমাবস্যা ছাড়াও চৈত্র সংক্রান্তি মানে বাৎসরিক পুজো, দীপান্বিত অমাবস্যা, পৌষ সংক্রান্তিতে বড় করে পুজো হয়। এই মহাদেব সোমনাথ নামে পরিচিত। ইনি হলেন কেদারনাথ।
তারপরে রয়েছেন উমানন্দ। এবারে অন্য সাইডের শিব মন্দিরগুলো দর্শন করাবো আপনাদেরকে। ইনি হলেন বাবা অমরনাথ। তার ঠিক পাশেই রয়েছেন ইনি হলেন চন্দ্রনাথ। ইনি হচ্ছেন বৈদ্যনাথ। তার পাশেই রয়েছেন ইনি বিশ্বনাথ। আর ইনি হলেন পশুপতিনাথ। এবারে আমি আপনাদেরকে দর্শন করাবো প্রামাণিক কালীবাড়ি বা ব্রহ্মময়ী কালীবাড়ি। এটা হচ্ছে প্রবেশদ্বার বা প্রধান গেট। সেখান দিয়ে ঢুকেই প্রথমে দুপাশে দুটো ছোট্ট শিব মন্দির চোখে পড়বে এবং সেখান থেকে কিছুটা এগিয়েই আবার দুপাশে দুটো বড় শিব মন্দির চোখে পড়বে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের হয়তো মনে থাকতে পারে, কিছু মাস আগে আমি আপনাদেরকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বড় বোন মা নিস্তারিণীর দর্শন করেছিলাম, মানে যেটা গোহদের কালীবাড়ি নামে পরিচিত। আজকে আমি আপনাদেরকে মা ভবতারিণীর মেজ বোন মা ব্রহ্মময়ীর দর্শন করাবো। হ্যাঁ, এই প্রামাণিক কালীবাড়ির মা ব্রহ্মময়ী হলো মা ভবতারিণীর মেজ বোন। মা ভবতারিণীর 3 বোন, এটা আমরা সবাই জানি। নবীন ভাস্কর মূর্তি তৈরি করার সময় 3টে মূর্তি তৈরি করেছিলেন এবং লাস্ট মানে সর্বশেষ মূর্তিটি মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত হয়েছিল রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে। এবং এই মা ব্রহ্মময়ী হলো মা ভবতারিণীর মেজ বোন। মন্দিরে ঢুকতেই যে 4টে শিব মন্দির চোখে পড়বে, সেই 4টে শিব মন্দিরের মহাদেব এখানে যমুনেশ্বর, গঙ্গেশ্বর, দ্বারকেশ্বর এবং রামেশ্বর নামে পরিচিত। এই মন্দিরে 4টে শিব মন্দিরই 8 চালা বিশিষ্ট। দুটো বড় শিব মন্দিরের মাঝখান দিয়ে মন্দিরের ভিতরে ঢোকার রাস্তা গেছে এবং মন্দিরের একদম মাঝখানে রয়েছে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ। আপনাদের অনেকের মনে হতে পারে যে প্রথমে আমি প্রামাণিক কালীবাড়ির কাছে এসে কৌলেশ্বরী কালীবাড়ির মা কৌলেশ্বরীকে দর্শন করালেও প্রামাণিক কালীবাড়ির মাকে দর্শন না করিয়ে সেই পথ দিয়েই আবার গেছি মিত্র কালীবাড়িতে মা কৃপাময়ীকে দর্শন করাতে, তারপরে আবার ফিরে এসেছি এই প্রামাণিক কালীবাড়িতে। তার উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই প্রামাণিক কালীবাড়িতে মাতৃমূর্তির দর্শন করার সময়, মানে মায়ের গর্ভগৃহ যতক্ষণ খোলা থাকে ঠিক ততক্ষণই আপনারা মাতৃমূর্তি দর্শন করতে পারবেন এবং পুরোহিত মশাই যতক্ষণ থাকেন ততক্ষণই আপনারা পুজো দিতে পারবেন, আর ততক্ষণই শুধুমাত্র গর্ভগৃহের দরজা খোলা থাকে। মায়ের গর্ভগৃহের দরজা এতটাই জাল দিয়ে ঘেরা যে সাধারণত মন্দিরের প্রবেশদ্বার মানে মেইন গেট খোলা থাকলেও কিন্তু গর্ভগৃহের দরজা খোলা থাকলো না, তাহলেও আপনারা মন্দিরের ভিতরে ঢুকলে মায়ের মুখ দর্শন করতে পারবেন না। তাই জন্য সকালবেলা চেষ্টা করবেন সকাল 9টা থেকে 10টার মধ্যে মন্দিরে আসতে, সেটা মায়ের বিগ্রহ দর্শন করতেই হোক বা পুজো দিতেই হোক, যেই কারণই হোক না কেন
শুধুমাত্র পুরোহিত মশাই এই সময়টার মধ্যে থাকেন, উনি পুজো করেন, ততক্ষণই মায়ের গর্ভগৃহের দরজা খোলা থাকে। এছাড়া কিন্তু গর্ভগৃহের দরজা খোলা থাকে না। মন্দিরটি নবরত্ন শৈলীর এবং ত্রিমুখী দালান বিশিষ্ট। মন্দিরে প্রবেশের পথে বাপাশে পড়বে এই মনসা গাছটি। এই গাছে প্রত্যেক দিন পুজো করা হয়। গাছের গোড়ায় একটি মহাদেবের বিগ্রহ রয়েছে। এই মন্দিরটি 1853 সালে, মানে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়ার ঠিক 2 বছর আগে এবং মিত্র কালীবাড়ি প্রতিষ্ঠা হওয়ার 5 বছর পরে দুর্গাপ্রসাদ দে প্রামাণিক এবং রামগোপাল দে প্রামাণিক প্রতিষ্ঠা করেন মাঘী পূর্ণিমার দিন। গর্ভগৃহে একটি খুব সুন্দর সিংহাসনে মা ব্রহ্মময়ী বিরাজ করছেন। মায়ের রূপ অপরূপ, দেখলে চোখ মন দুটোই জুড়িয়ে যায়। নবীন ভাস্করকে যখন রানী রাসমণি মূর্তির বায়না দিয়েছিলেন, তিনি প্রথম 2টি মূর্তি আকারে ছোট করেন। তাই জন্য রানী রাসমণি সেই 2টি মূর্তি নিতে অস্বীকার করেছিলেন এবং পরে একটা মূর্তি গেছিল গোহদের কালীবাড়িতে, যেটা মা নিস্তারিণী রূপে পূজিত হয়ে আসছে এখনও, এবং দ্বিতীয়টি এই যে মা ব্রহ্মময়ীর বিগ্রহ, সেটা প্রতিষ্ঠিত হয় প্রামাণিক কালীবাড়িতে। শ্রীরামকৃষ্ণদেব মা ব্রহ্মময়ীকে মাসি বলে সম্বোধন করতেন এবং বহুবার তিনি এই মন্দিরে এসেছিলেন মায়ের পুজো করতে। এই মন্দিরে মাঘী পূর্ণিমার দিন দীপান্বিতা অমাবস্যা এবং প্রতি অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই মন্দিরে একটি বিশেষ নিয়ম চালু আছে এখনও। কালী পুজোর দিনে যত রাত্রেই অমাবস্যা পড়ুক না কেন, অমাবস্যা পড়ার পর দে প্রামাণিকদের কোনো শরিকের বাড়িতে এই মন্দিরের পুরোহিতকে আগে লক্ষ্মী পুজো করতে হয় এবং লক্ষ্মী পুজো করার পর তিনি এই মন্দিরে এসে কালী পুজো করেন। মানে এই মন্দিরে আগে কালী পুজোর রাতে লক্ষ্মী পুজো করা হয় এবং লক্ষ্মী পুজোর পরে কালী পুজো হয় এখানে। এই মন্দিরে মাকে ভোগ দেওয়া হয় না, মানে ভোগ দেওয়ার ব্যবস্থা নেই নিত্যদিন, এবং মায়ের এখানে অন্নভোগও হয় না। শুধুমাত্র মাঘী পূর্ণিমার দিন এবং বিশেষ কোনো পুজো পার্বণে মায়ের এখানে লুচি ভোগ দেওয়া হয়। বিকেলে মন্দির খোলা হয় বিকেল 5টার সময় আর বন্ধ হয় সন্ধ্যে 7টার সময়। বিকেলেও যতক্ষণ ঠাকুরমশাই থাকেন আরতি করেন ততক্ষণই মায়ের গর্ভগৃহের দরজা খোলা থাকে, এছাড়া গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। বিকেলে ঠাকুরমশাই আসার নির্দিষ্ট সময় নেই। আর বিকেলে সন্ধ্যারতি হয়, মানে সন্ধ্যের সময় সন্ধ্যারতি হয় এখানে মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে। এবার আপনাদেরকে দর্শন করাবো বরানগর কুটিঘাট অটো স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত মা সিদ্ধেশ্বরীর মন্দির। এই মন্দিরটিও বহু প্রাচীন। এই মন্দিরটি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না আপনাদের, কারণ এই মন্দিরটি একদম বরানগর বাজারের মধ্যেই অবস্থিত। আর আপনারা যখন অটো করে আসবেন তখন এই মন্দিরটি ক্রস করেই অটো আপনাদেরকে নামাবে কুটিঘাটে। প্রায় 200 বছর আগে রটন্তী কালী পুজোয় জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের দালান দক্ষিণমুখী এবং 5 স্তম্ভ বিশিষ্ট এবং চওড়া। মন্দিরের প্রবেশের মুখে একটি হাড়ি কাঠ রয়েছে। এই মন্দিরে আগে বলি প্রথা চালু থাকলেও বর্তমানে তা বন্ধ। ডান দিকে একটি বেলগাছ রয়েছে এবং বেলগাছের নিচে বেদি করা রয়েছে। বেদিতে প্রচুর ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে যেখানে নিত্য পুজো করা হয়, এবং বেদির আরেকটু সামনের দিকে নন্দী মহারাজ বিরাজ করছেন। এবং বেলগাছের নিচে ছোট ছোট শিবলিঙ্গকে দেখতে এত সুন্দর লাগছিল, মানে ভীষণ কিউট লাগছিল দেখতে। প্রচুর শিবলিঙ্গ রয়েছে ওখানে।
4 ধাপ বিশিষ্ট সিঁড়ি পেরিয়ে এবার মন্দিরে প্রবেশ করব আমরা। গর্ভগৃহে খুব সুন্দর কারুকার্য খচিত একটি সিংহাসনে বিরাজ করছেন মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরীর পদতলে এখানে মহাদেব সামনাসামনি নয়, মানে পাশাপাশি আড়াআড়িভাবে এখানে রয়েছেন এবং তার বুকের উপর পা দিয়ে বিরাজ করছেন মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরীর বিগ্রহ এখানে অপরূপ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে এবং বিগ্রহটা যথেষ্ট বড়। মা সিদ্ধেশ্বরীর বিগ্রহ ছাড়াও দুদিকে দুটো ছোট নারুগোপালও রয়েছে। প্রতি বছর রটন্তী কালী পুজোয় বাৎসরিক পুজোর পাশাপাশি দীপান্বিতা অমাবস্যা এবং ফলহারিণী কালী পুজোয় বড় করে পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে। মা সিদ্ধেশ্বরীর গর্ভগৃহের ঠিক বাপাশেই রয়েছে বাবা সিদ্ধেশ্বরের গর্ভগৃহ। গর্ভগৃহে শ্বেতপাথরের শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গর সামনে রয়েছে নন্দী মহারাজের বিগ্রহ এবং শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে বাসুকী নাগ এবং শিবলিঙ্গের পাশে রয়েছে একটি ত্রিশূল। মন্দিরটি খোলা হয় সকাল 6টার সময় এবং বন্ধ হয় দুপুর 12টায়, আর বিকেলে খোলা হয় 4টের সময় এবং বন্ধ হয় রাত 8টার সময়। মন্দিরের ছাদ কড়িবর্গা দ্বারা নির্মিত এবং ছাদের একপাশের দেওয়ালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। আর ছাদ থেকে একটি ঘণ্টাও ঝোলানো রয়েছে, দুপাশে 2টি ঘণ্টা ঝোলানো রয়েছে। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে এবং আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।